দর্শক, ফরেন সার্ভিস একাডেমির নবনির্মিত ভবনের উদ্বোধনী আয়োজনে কথা বলছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের কূটনৈতিক মিশন, কিন্তু সেই মিশনে যারা কর্মরত থাকবেন তাদের জন্য ভালো ট্রেনিংয়ের কোনো ব্যবস্থাই ছিল না। যারা যাবেন ওই ফরেন মিনিস্ট্রিতে একটু বসে তাদেরকে কিছুদিন হয়তো ট্রেনিং দেওয়া হতো, কিন্তু প্রকৃত ট্রেনিংই ছিল না। তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল সামাদ আজাদ সাহেব। আমি ওনাকে বললাম আমাদের একটা ট্রেনিং একাডেমি খুব দরকার, ট্রেনিং ইনস্টিটিউট ছাড়া বা একাডেমি ছাড়া প্রকৃত ট্রেনিং দেওয়া যায় না। তখন একসাথে আমরা দুটো ট্রেনিং ইনস্টিটিউট, একটা হচ্ছে আমরা জুডিশিয়াল সার্ভিসের জন্য ট্রেনিং ইনস্টিটিউট করে দেওয়া এবং ফরেন সার্ভিসের জন্য। তখন এই বাড়িটি আমরা ঠিক করলাম যে এখানে আমরা করব, যাতে এই ট্রেনিং ইনস্টিটিউটটা করা যায়। জাতির পিতা যে ভাষণ দিয়েছে জাতিসংঘে, সেই ভাষণ যদি আমরা পর্যালোচনা করি, আপনারা দেখবেন সেই দিন 1974 সালের 25শে সেপ্টেম্বর তিনি ভাষণটা দিলেন। সেদিনও শুক্রবার ছিল। সেই সময় যে কথাগুলি তিনি বলে গিয়েছিলেন, আমরা কিন্তু এখনও আন্তর্জাতিকভাবে সেই ইস্যুগুলি নিয়েই কিন্তু কাজ করছি। তিনি পরিবেশের কথা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে যে মানুষের ক্ষতি হয় সেটা কিভাবে রোধ করা যায় সে কথা বলেছেন। তিনি দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলেছেন, মানবাধিকারের কথা বলেছেন, ন্যায় বিচারের কথা বলেছেন। তিনি আর্থসামাজিক উন্নয়নের কথা বলে যাচ্ছেন। রোগ শোক নানা ধরনের দুর্যোগ মানুষকে যে ক্ষতিগ্রস্ত করে, সেখান থেকে মানব জাতিকে কিভাবে রক্ষা করা যায় তার জন্য সকল বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও তিনি জানিয়েছেন। সবথেকে বড় কথা, তিনি যে পররাষ্ট্র নীতিটা দিয়ে গেছেন আমাদের, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমি কিন্তু সরকার গঠন করার পর থেকে সেই নীতি নিয়েই আমরা চলছি। আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের দিকেই আমরা দৃষ্টি দিচ্ছি। এবং এই উন্নয়ন করতে হলে বর্তমান যুগটা হচ্ছে, বিশ্বটা আসলে একটা গ্লোবাল ভিলেজ, সেখানে সকলের সহযোগিতা একান্তভাবে দরকার। আমরা যাই কিছু করতে যাই না কেন, সব কিছুতেই সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। মাঝে মাঝে একটা দুর্যোগ আসে। বাংলাদেশের ভৌগোলিক যে অবস্থান, সে অবস্থানের কারণে আমরা দেখেছি আমাদের প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়। আর বাংলাদেশের অবস্থানটা তো আরও সকলকে ভাবতে হবে। 54,000 বর্গ মাইলের একটি দেশ, সেখানে 16 কোটির উপর বেশি মানুষ। এই ছোট্ট একটা ভূখণ্ডে এই বিশাল জনগোষ্ঠী নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। পৃথিবীর অনেক দেশে অনেক কাজে অনেক সাফল্য দেখাতে পারে। আমাদের যে রিসোর্স, সেই রিসোর্স বলতে তেমন খুব একটা রিসোর্স আমাদের নেই, বরং আমাদের যে জনশক্তি, এই জনগণকে আমরা আমাদের মূল শক্তি হিসেবে দেখি। তাছাড়া প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ আমাদের মোকাবেলা করতে হয়। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এটা তো প্রতিনিয়ত ব্যাপার। সেই সাথে সাথে আবার মাঝে মাঝে মনুষ্য সৃষ্ট দুর্যোগ। কারণ 75 15 আগস্ট যে ঘাতকের দল জাতির পিতাকে হত্যা করেছিল এবং তার দোসর যারা, তারা এ দেশে কোনো স্থিতিশীল সরকার থাকুক তা কখনোই চায় না। যার জন্য মাঝে মাঝেই চেষ্টা করে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে। এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবার প্রচেষ্টা যখন চালায়, তখন আমরা দেখি যে অগ্নিসংযোগ করে জীবন্ত মানুষকে হত্যা করা অথবা মানুষকে খুন করা, নানা ধরনের ঘটনা ঘটানো। আমাদেরকে সব অবস্থায় মোকাবেলা করতে হয়, কিন্তু আমরা সেটা করতে সক্ষম হয়েছে একটাই কারণে, জনগণের আস্থা বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি। বাংলাদেশের আওয়ামী লীগের উপর এদেশের মানুষের আস্থা বিশ্বাস আছে, যে কারণে তারা বারবার আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই আমরা সরকার গঠন করে তাদের সেবা করতে পেরেছি। আর দীর্ঘ সময় একটু ক্ষমতা থাকতে পেরেছি বলেই আজকে উন্নয়নগুলি দৃশ্যমান হচ্ছে এবং উন্নয়নগুলি করতে পারছি, যার সুফল দেশের জনগণ ভোগ করছে। জাতির পিতা তার ভাষণে
এদেশের দুঃখী মানুষের কথা বলেছিলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নের কথাই বলেছিলেন। সেই সাথে সাথে বিশ্বব্যাপী বঞ্চিত মানুষের কথাও তিনি বলেছেন এবং আমরাও সেটা বিশ্বাস করি। তাই আমাদের উন্নয়নের মূল লক্ষ্যটা হচ্ছে তৃণমূল মানুষ, একেবারে গ্রাম পর্যায়ে যে মানুষটি সবচেয়ে অবহেলিত পড়ে আছে তার ভাগ্যটা পরিবর্তন করা। তাই মুজিব বর্ষ যখন আমরা আয়োজন করেছিলাম, আমরা ব্যাপক কর্মসূচি নিয়েছিলাম, সব আমরা করতে পারলাম না, করোনা ভাইরাসের কারণে আমাদের অনেকগুলি স্থগিত করতে হয়েছে। কিন্তু আমরা কতগুলি সিদ্ধান্ত নিয়েছি। একটা হচ্ছে পরিবেশ রক্ষার জন্য, যেমন আমাদের দলের থেকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরিবেশ রক্ষার জন্য আমরা বৃক্ষরোপণ করব সমগ্র বাংলাদেশব্যাপী। পাশাপাশি এই বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না, প্রতিটি মানুষকে আমরা, যারা ভূমিহীন গৃহহীন তাদেরকে আমরা ঘর করে দেব এবং সেই সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এরই মাঝে আসলো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, নদী ভাঙন, আরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু আমরা সবগুলি করব, এটাই আমাদের সিদ্ধান্ত। আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি, পুষ্টি নিশ্চয়তার ব্যবস্থা করছি। করোনা মোকাবেলা করবার জন্য আমরা প্রায় 31 দফা দিক নির্দেশনা আমরা দিয়েছিলাম। পাশাপাশি আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি আমাদের অর্থনৈতিক দিকটা যেন সচল থাকে। এই যে প্রণোদনা আমরা দিয়েছি সেটা আমাদের জিডিপির প্রায় 4% কাছাকাছি। তার ফলে আমাদের অর্থনীতির চাকাটা সচল থাকা, আমাদের কৃষক, আমাদের শ্রমিক, আমাদের ছাত্র, শিক্ষক থেকে শুরু করে ব্যবসায়ী, সব মহলের মানুষের যেন এই প্রণোদনা প্যাকেজ থেকে তারা সহযোগিতা পায়, স্ব স্থানের থেকে তাদের কার্যক্রম যেন চালাতে পারে, সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি। একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আমরা অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছি, খাদ্য নিরাপত্তার ব্যবস্থা আমরা করে যাচ্ছি এবং সবথেকে গুরুত্ব দিয়েছি আমাদের খাদ্যের উপর। কারণ আমি জানি করোনা ভাইরাসের কারণে বিশ্বে হয়তো দুর্ভিক্ষ দেখা দিতে পারে, কিন্তু বাংলাদেশের যেন কোনো মতে সেই দুর্ভিক্ষের ছোঁয়া না লাগে। তাই আমরা যতটুকু পারি খাদ্য উৎপাদন করা, খাদ্য বিতরণ করা, দরিদ্র মানুষকে বিনা পয়সায় খাদ্য দেওয়া এবং খাদ্য নিশ্চয়তা আমরা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি অন্যান্য অর্থনৈতিক কার্যক্রমগুলো আমরা সীমিত আকারে অব্যাহত রেখে যাচ্ছি, যার ফলে আমাদের জিডিপি যেটা টার্গেট ছিল যে আমরা 8.2-এর উপরে যাব, সেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা এবার 5.64-এর মতো অর্জন করতে পেরেছি, কিন্তু আমরা আশা করি যে আগামীতে আমাদের প্রবৃদ্ধি আমরা আরও বেশি অর্জন করতে সক্ষম হব, আর সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। কারণ মুজিব বর্ষে জাতির পিতার স্বপ্ন, আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই। প্রায় 40% দরিদ্র জনগোষ্ঠী ছিল, এই দারিদ্র্যের হার আমরা এখন কমিয়ে 20% এনেছি, 20.5% আমরা আরও কমাতে চাই। বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষকে একটা সুন্দর জীবন আমরা উপহার দিতে চাই। তার জন্য সমগ্র সকল, আমি বলবো যে বিশ্বটা এখন যেহেতু আমরা একে অপরের উপর নির্ভরশীল, আমরা এই বিশ্বে কেউই একা চলতে পারে না, তাই সকলের সহযোগিতা আমাদের কাম্য। পাশাপাশি যাকে কোনো ধরনের যদি কোনো সহযোগিতা করতে হয় আমরা সেটা করতেও প্রস্তুত। বাংলাদেশ সবসময় চায় যে সারা বিশ্বে একটা শান্তি বজায় থাকুক এবং এই আমরা আমাদের বাংলাদেশের থেকে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে নানা ধরনের কনফ্লিক্ট আছে সেখানে আমরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী প্রত্যেকে সেখানে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। অনেক মানুষ জীবনও দিয়েছে, আমাদের অনেক সৈনিকরা জীবন দিয়ে গেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে এইটুকু বলবো যে এই শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সবসময় প্রস্তুত। আমরা চাই সারা বিশ্বে শান্তি থাকুক, আর এই করোনা নামে এখন যে মহা দুর্যোগ আমাদের দেখা দিয়েছে, এই করোনার হাত থেকেও বিশ্ব মুক্তি পাক, সেটাই আমাদের আকাঙ্ক্ষা। এবং আবার অর্থনীতি চাকা সচল হোক, সবাই মানুষ আবার সুন্দরভাবে স্বাভাবিক জীবন যাপন করতে পারুক, সেটাই আমরা চাই। এবং সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে, সব বিশ্বকে এক হয়ে কাজ করতে হবে। আমরা এই সময় সাধারণত জাতিসংঘে থাকার কথা, কিন্তু এবার যেতে পারিনি এই করোনা ভাইরাসের কারণে। এটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক, বিশেষ করে আমার জন্য তো বেশি।
আমি 16 বার জাতিসংঘে যে ভাষণ দিয়েছি, এবার আমার 17তম ভাষণ কিন্তু আমি যেতে পারছি না। এটা সত্যি খুব দুঃখের, কারণ সেখানে বিশ্বের সব দেশের নেতাদের সঙ্গে দেখা হওয়ার একটা সুন্দর সুযোগ হয়, মত বিনিময় করার সুযোগ হয়, একে অপরের অভিজ্ঞতা আমরা শেয়ার করতে পারি, আমরা একে অপরের অভিজ্ঞতা জানতে পারি। সেই সুযোগটা এই করোনা ভাইরাসের কারণে হলো না। তবুও আমরা আশা করি যে এই ধরনের একটা দুর্যোগ থেকে বিশ্ব রক্ষা পাবে। আর আমি ধন্যবাদ জানাই যে এই একাডেমি চমৎকার ভবন গড়ে তোলা, এবং এখানে আমি আশা করব যে আমাদের যারা ডিপ্লোম্যাট, যারা কূটনৈতিক মিশনে কাজ করতে যাবেন, তারা যথাযথ ট্রেনিং পাবেন। এই ট্রেনিংটা শুধু যারা কূটনৈতিক কাজে যাবেন তারাই না, এখানে যারা স্টাফ এবং যারা স্পাউস, যারা সকলেরই এখানে ট্রেনিং হওয়া দরকার। সেভাবেই কারিকুলাম আপনাদের ঠিক করতে হবে ভাগে ভাগে। আর আজকের বিশ্বে আমাদের কূটনৈতিক মিশনের দায়িত্ব এখন পরিবর্তন হয়েছে। সেটা হলো এখন শুধু রাজনৈতিক কূটনীতি না, অর্থনৈতিক কূটনীতি। এখন ডিপ্লোম্যাসিটা ইকোনমিক ডিপ্লোম্যাসিতে চলে গেছে। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো, সকলের সঙ্গে মিশে কীভাবে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করা যায়, উন্নয়ন করা যায়, একে অপরকে কীভাবে সহযোগিতা করা যায়, একে অপরের সহযোগিতার মধ্য দিয়ে বিশ্বের শান্তি কীভাবে নিয়ে আসা যায়, সেইভাবেই আমাদের ডিপ্লোম্যাসি এখন চালাতে হবে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকগুলি পদক্ষেপ নিয়েছি। অর্থনীতিকে সচল রাখার জন্য নিয়েছি, বিদেশি বিনিয়োগের জন্য 100টা অর্থনৈতিক অঞ্চল, দেশি বিদেশি বিনিয়োগের জন্য বিশেষ অঞ্চল গড়ে তুলছি। বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক, সেটাই আমরা চাই। আর আমাদের কূটনীতির যে সাফল্য, জাতির পিতা যেটা সৃষ্টি করে গিয়েছেন, সেটাই যেন আমরা অর্জন করতে পারি, সেই কামনা করে। এবং আজকের দিনটায় আমি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের চমৎকার অনুষ্ঠান আয়োজন করবার জন্য। শুধু দুঃখ হচ্ছে এটাই, উপস্থিত থেকে দেখতে পারলাম না, যেতে পারলাম না, আমাকে গণভবনে বসে থাকতে হলো। যাক, নিশ্চয়ই ভালো দিন আসবে, আমি নিজে যাব দেখতে আপনাদের পুরো একাডেমিটা। তো এই একাডেমির সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, এবং বিশেষ করে যে দুটি বই বের করেছেন আপনারা, জাতিসংঘে জাতির পিতা বঙ্গবন্ধুর সম্পর্কে এবং বঙ্গবন্ধুর বিষয়গত বঙ্গবন্ধুর যে ভাবনা চিন্তা, সেগুলি নিয়ে আপনারা, যেটা বিশ্ব পর্যায়ে বাংলাদেশ, বঙ্গবন্ধু, আমার নামটা খামাখা দিয়েছেন, দরকার ছিল না, জাতিসংঘ এবং বিশ্ব পর্যায়ে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু দ্য পিপলস হিরো, এটার মোড়ক উন্মোচন করতে পারে আমি সত্যি আনন্দিত। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে এই আয়োজন এবং এই পাবলিকেশনের জন্য। আর সেই সাথে সাথে এই একাডেমির আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, যে আমাদের বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দক্ষ হয়ে গড়ে উঠুক এবং কূটনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জন করুক, এবং এই একাডেমি সর্বাঙ্গীনভাবে সাফল্য অর্জন করুক, সেই কামনা করে সবাইকে ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর করোনা ভাইরাস তবে এই দুর্যোগ থেকে বিশ্ব মুক্তি পাক, এই কামনা করে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ফরেন সার্ভিস একাডেমির নবনির্মিত ভবন উদ্বোধনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।